দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং আছেন সাবেক সচিব ও হাইকমিশনার জনাব মোফাজ্জল করিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর আজকেও একদম লিড নিউজ হয়েছে। গতকালও এরকম খবর ছিল, যেটি ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় অপেক্ষমান প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে চাপা দিয়েছে ট্রাক। সেটির সিসিটিভির ফুটেজ সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই দেখেছেন। জনাব মোফাজ্জল করিম, গতকাল আমরা ফরিদপুরে 14 জনের মৃত্যু সংবাদ দিয়েছি, আজকে ঝালকাঠির এরকম 14। নিহতের এই পরিসংখ্যান কি মানে কেবলই কিছু সংখ্যা? মানে প্রতি বছর আমরা দেখি ঈদের পরে কিংবা আগে সড়কের যে নিরাপত্তা, প্রতিবারে এরকম কিছু সংখ্যা দিয়েই কি যাবে? মানে এর কি কোনো শেষ রয়েছে? আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আপনার। এটা কি চলতেই থাকবে? এইভাবে আমরা দেখতেই থাকবো? এটার কোনো সমাপ্তি নাই। সূর্যে কবে হয়েছে এবং এখন এটা দৈনন্দিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু প্রশাসনের সঙ্গে সারা জীবন জড়িত ছিলাম, জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন ইত্যাদির সঙ্গে, পুলিশের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছি, আমার সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হচ্ছে যে আমাদের যে প্রচেষ্টা এটা বন্ধ করার বা এটা কমিয়ে আনার, সেটা পর্যাপ্ত নয়। সেই প্রচেষ্টা পর্যাপ্ত নয়, কারণ এই যে ধরুন ঝালকাঠির যে ঘটনা ঘটলো, এর আগে এরকম ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই একটা দুইটা ঘটছে। কিন্তু এরপরে কিছুদিন, দু একদিন লেখালেখি বা হইচই ইত্যাদি আলোচনা, টক শো ইত্যাদি হওয়ার পর আবার আমরা ভুলে যাই এবং সপ্তাহ গড়াতে না গড়াতেই আবার এই ধরনের একটা ঘটনা ঘটে। আচ্ছা, এটা গেল একদিক, যে এটার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ, তদন্ত করা হয়। তদন্ত হয়তো এই ঘটনাতে, আজকের ঘটনাতেও হবে, কিন্তু ওই পর্যন্তই, শুধু তদন্ত পর্যন্তই। এর ফল কি দাঁড়ালো, কারা দোষী, তাদেরকে জেল জরিমানা দেওয়া হলো, এগুলো কিছুই আর পাবলিক জানে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত ব্যক্তি এগুলাতে জড়িত, সে একটা ট্রাক ড্রাইভারই হোক, বাস চালকই হোক, যেই হোক, তার আর কোনো রকমের শাস্তি বা ইত্যাদি শোনাই যায় না। না, কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই, মানে কিন্তু নিয়মিত যেহেতু ঘটছে, সেই জায়গাটির দিকে আসলে নজর, মানে সবার আগে এই নজরটি দেবে কে? না, আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, তার আগে এবং তার পরে আমাদের কর্তৃপক্ষীয়, আমাদের প্রস্তুতি, ব্যবস্থা গ্রহণ কতটুকু, না নির্লিপ্ততা। বহুকাল ধরে আমরা শুনে আসছি হাইওয়ে পুলিশের কথা, এটা হওয়া উচিত, হওয়া উচিত। তারপরে বলতে বলতে দাবি, বিভিন্ন কোয়ার্টার থেকে দাবি উঠতে উঠতে অবশেষে গত কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ হাইওয়ে পুলিশ চালু হয়েছে। কিন্তু তাদের সাফল্যটা কোথায়? তাদের কারণে যে হাইওয়েতে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে, এটার তো কেমন কোনো দৃষ্টান্ত আমরা দেখছি না। আচ্ছা, আর একটি খুবই জরুরি বিষয় এই ব্যাপারে, যে আমাদের যে সমস্ত প্রশাসনিক কর্তৃপক্ষ রয়েছেন, তারা তাদের মাঠ পর্যায়ের কর্মচারী কর্মকর্তা যারা রয়েছে, পুলিশের একজন সিপাহী থেকে শুরু করে ইন্সপেক্টর ইত্যাদি যারা রয়েছেন, তাদের উপরের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের তৎপরতা কতটুকু? তারা কি নিয়মিতভাবে এগুলো তারা ইন্সপেকশন করেন? আজকাল ইন্সপেকশন জিনিসটা প্রশাসন থেকে শোনাই যায় না। যদি আপনি নিয়মিতভাবে, যদি আপনার মাঠ পর্যায়ের কর্মচারীদের, মাঠ পর্যায়ের কর্তৃপক্ষের কাজকর্মকে যদি আপনি নিয়মিত পর্যবেক্ষণ, নিয়মিত পরিবীক্ষণের মধ্যে না রাখেন, তাহলে তো এই সমস্ত শুধুমাত্র অফিস স্থাপন এবং এই পত্রপত্রিকায় লেখালেখি এই পর্যন্ত। মানে অন্তত প্রশাসনিক জায়গাটি আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলতে পারছেন কিভাবে আসলে নিয়ন্ত্রণে রাখা যায়। দুঃখিত, আমি ডক্টর গোলাম রহমানের কাছে যাই। এই যে
সড়ক ব্যবস্থাপনার কথা বলা হয়, সড়ক আইনের সংস্কারের কথা বলা হয়, সিন্ডিকেটের কথা বলা হয়, যাদের হাতে সাধারণ মানুষ আমরা জিম্মি। সড়ক নিরাপত্তার ব্যাপারগুলো কি মানে এই সুদূর পরাহতই থেকে যাবে এই কয়েকটি বিষয়ের হাতে? আপনার পর্যবেক্ষণ এবং মতামত জানতে চাই। ধন্যবাদ। আমরা জানি যে আমরা গাড়ি ঘোড়ায় চড়ি, জনগণ গাড়ি ঘোড়া ছাড়া এই সমাজে চলতে পারবে না, এটা তো খুব স্বাভাবিক। সভ্যতার একটা ক্রমবিকাশে আমরা স্বাভাবিকভাবেই একটা দ্রুততার সাথে চলতে চাই। আমরা যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছি, সামগ্রিকভাবে এই উন্নয়নের ফলাফল পাচ্ছি। এটাও সত্যি কথা যে আমরা অতি অল্প সময়ে এখন অনেক দূর প্রান্তে চলে যেতে পারি, পৌঁছতে পারি। কিন্তু কথা হচ্ছে যে যে পাবলিক ট্রান্সপোর্ট বলতে যা আমরা বুঝি, এই পাবলিক ট্রান্সপোর্টের যারা চালক, যারা এগুলো পরিচালনা করে থাকেন এবং যারা মালিক পক্ষ, সবারই একটা সম্মিলিত দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু কেউ দূরে না। কারণ হচ্ছে যে আজকাল আমরা জনগণকে কিংবা যাত্রীকে এক ধরনের জ্ঞান দিতে পারি, আমরা তাদেরকে ওয়াকিবহাল করতে পারি, তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য নানান ধরনের প্রচেষ্টা নিতে পারি। কিন্তু যারা গাড়ি চালান তাদেরকেও তো এত বেপরোয়া ভাবে চলতে গেলে হবে না। তারা তো, যারা চালক, যারা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দুর্ঘটনার পরে তথ্য অনুসন্ধানে বেরিয়ে যায় যে যিনি ড্রাইভ করেছেন তার লাইসেন্স নাই, তার ভুয়া লাইসেন্স, নানান ধরনের আমরা তথ্য পাই। এরকম যে খবরাখবর পাই তাতে করে মনে হয় যে এই পরিবহন সেক্টরটি একটা খারাপ পর্যায়ে চলে গেছে, একটা মানে এক ধরনের মাফিয়াদের হাতে পড়ে গেছে। এখানে মালিকদের যে দায়বদ্ধতা, মালিকরা যে এত এত বেশি টাকা পয়সা লগ্নি করে তাদের লাভ লোকসানের বিষয়টা তারা হয়তো চিন্তা করবেন, কিন্তু যাত্রী নিরাপত্তা, পরিবহন সড়ক ব্যবস্থায় তাদের যে দায়বদ্ধতা, সেটা তারা কেন স্বীকার করবেন না? তারা তো যে কোনো ধরনের ড্রাইভার কিংবা হেল্পার দিয়ে গাড়ি চালাতে পারেন না। তারা তো সত্যিকার অর্থে যারা যে সমস্ত ড্রাইভার যথেষ্ট অভিজ্ঞ কিংবা একই সাথে তারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। নইলে আজকে যে দুর্ঘটনার ছবি আমরা দেখলাম অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মানে বেপরোয়া গতিতে বাসটি চলে গেল, কতগুলো প্রাইভেট গাড়ি, অন্যান্য সিএনজি ইত্যাদিকে মারিয়ে একদম চলে গেল। তার মানে কি? নিশ্চয়ই খোঁজ করে দেখা যাবে যে ড্রাইভার চালাচ্ছেন হয় তিনি তার সেন্সে ছিলেন না, কিংবা তিনি এত স্পিডে গাড়ি চালিয়েছেন যেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, কিংবা দেখা যাবে হয়তো তার লাইসেন্সই সঠিক আছে, কিংবা পুরোপুরি তিনি অভিজ্ঞ ড্রাইভার কিনা। এসব নানান প্রশ্ন কিন্তু মানুষের মনে প্রশ্ন উদ্রেক করবে। এখন এই জায়গা থেকে আমাদের বেরোনোর জন্য এটা তো খুব একটা স্টপ গ্যাপ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, এটা একটা আমাদের স্বাভাবিক পরিস্থিতির মধ্য থেকেই আমাদের কিন্তু ফিরে আসতে হবে। কারণ হচ্ছে যে এই ড্রাইভারদের মধ্যে যে ট্রেনিং কিংবা তাদের যে প্রশিক্ষণ, তাদের যে শিক্ষা, সেটা যেমন কড়াকড়ি করার প্রয়োজন আছে। এবং লাইসেন্স দেওয়ার ব্যাপারটাও আমরা শুনি, লাইসেন্স দেওয়ার ব্যাপারে নানান ধরনের অভিযোগ শোনা যায়, নানান ধরনের দুর্নীতির কথা শোনা যায়। দুর্নীতি কমানোর মানে এই নয় যে তাদেরকে বিনা ট্রেনিং এ কিংবা বিনা শিক্ষা গ্রহণ করার ভিতরে রেখেই তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে, তা কিন্তু নয়। আমরা চাই যে আইনের শাসন প্রবর্তিত হোক, আইনের শাসনের যে ফারাক দেখা যাচ্ছে, যে গ্যাপ দেখা যাচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায়, এটাকে বড় ধরনের একটা কঠিন সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা দরকার। মানে সামগ্রিক ক্ষেত্রে যে সুশাসনের অভাব, সেটিরই এক ধরনের প্রতিফলন সড়ক থেকে শুরু করে তেমনটি মনে করেন আপনি? জি, অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান, ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে আরও বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছে আমাদের সাথে আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও হাই কমিশনার জনাব মোফাজ্জল করিম। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্বে সড়ক দুর্ঘটনা, সেটিকে কীভাবে থামানো যায় এই বিষয় নিয়ে কথা বলেছি। সড়ক দুর্ঘটনা নিয়ে আসলে আমরা
আলোচনা করতে চায় না, কারণ এটি সমাধান হোক, সেটি সকলের কাম্য। পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি আমরা প্রচার করলাম সেটি মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নজর রেখে সে অনুযায়ী প্রস্তুতি নিতে মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সংঘাত যদি দীর্ঘ হয় সেই বিষয়টিও তিনি বিবেচনা রাখার জন্য তাগিদ দিয়েছেন। ডক্টর গোলাম রহমান, মানে এই কতটা প্রভাব আমাদের উপর পড়বে? আমরা ইউক্রেন যুদ্ধের একটি প্রভাবের মধ্যেই রয়েছি, ডলার সংকট থেকে শুরু করে অনেক বিষয়, এরপর মধ্যপ্রাচ্যে যে সংকটটি আমরা ঘনীভূত হতে দেখছি, এটি মোকাবেলা করতে আমরা কিভাবে পারি, সেখানে আমাদের কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ। আবারও বিষয়টা হচ্ছে যে আমরা তো এখন একটা গ্লোবাল ভিলেজের নাগরিক। আমরা এখন আর বিচ্ছিন্ন কোনো দ্বীপ নই। বাংলাদেশ স্বাধীন একটি দেশ এবং এই দেশটি এই বিশ্ব মানচিত্রে অন্যতম একটি দেশ, যার একটা বড় ধরনের জনসংখ্যা এবং আমাদের জনসংখ্যার মধ্যে প্রচুর লোক দেশ বিদেশে চাকরি বাকরি করেন, কাজকর্ম করে খান। আমাদের বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে এবং কূটনৈতিকভাবে আমাদের একটা সুনাম আছে। তো সেই দিক থেকে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই, আমরা কোনো বিচ্ছিন্ন সমাজে বাস করি না। আমরা একটা আন্তর্জাতিক নাগরিক হিসেবে, শুধু বাংলাদেশের নাগরিক নই, আমরা আন্তর্জাতিক নাগরিক সেই হিসেবে। সুতরাং আমাদের রাষ্ট্রীয় চিন্তা চেতনায়, রাষ্ট্রীয় যে কূটনৈতিক সম্পর্ক, সেই সমস্ত বিষয়গুলো আমাদের আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক ভাবেই সেই বিবেচনা করে চলতে হবে। তো সেই পর্যায়ে আজকে যে বিশ্ব পরিস্থিতি, তাতে করে যুদ্ধ, তাতে করে আমাদের সেই জাহাজ নিয়ে বিশ্বের একটা পর্যায়ে যেখানে এক ধরনের হিসাব নিকাশের মধ্যে আমাদের পরিস্থিতি হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যে একটা দুরবস্থা মোকাবেলা করতে হচ্ছে। তো সেখানে আমরা আন্তর্জাতিকভাবে নিজেদের বিচ্ছিন্ন করে রাখতে পারবো বলে মনে হয় না। সেই জন্যই আমাদের স্বাভাবিকভাবে অন্যান্য দেশ কিংবা বড় বড় যে রাষ্ট্র কিংবা বড় বড় যে শক্তি, সবার সাথেই এক ধরনের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে চলতে হবে, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে চলতে হবে। তো সুতরাং আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়ও এবং আন্তর্জাতিকভাবে নিজেকে প্রমাণিত করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন ফোরামে তিনি বক্তব্য রেখেছেন, বিভিন্ন ফোরামে তিনি প্রায়ই কথা বলেন এবং সুনামের সাথে, সেই মর্যাদার সাথে সেটা বজায় রেখেছেন। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে আন্তর্জাতিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাতে কিছু যদি কন্ট্রিবিউট করতে হয়, সেখানে নিশ্চয়ই আমাদের একটা দৃষ্টি নিরপেক্ষ, একটা জোট নিরপেক্ষ, দৃষ্টি নিরপেক্ষ অবস্থায় আমাদেরকে নিজেদেরকে উপস্থাপন করতে হবে এবং নিজেদের এমন একটা ব্যবস্থায় নিজেদেরকে উপস্থাপন করতে হবে যেন আমরা পক্ষপাত দোষে দুষ্ট না হই। তবে এটাও ঠিক যে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি, তাতে করে বড় বড় রাজনৈতিক বড় বড় দেশ, তারা কিংবা ইভেন সৌদি আরব, অন্য আরো মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের ভূমিকা সম্পর্কে নানান ধরনের প্রশ্ন দেখা দেয়, নানান ধরনের আমরা অনেক সময় অনেক বিষয়ে বোধগম্য হই না, অনেক সময় ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন মনে হয়। তাতে করে এই বিষয়গুলো আরো মানে পরিষ্কার হওয়া দরকার যে আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের ভূমিকা রাখা দরকার, একটা সংঘর্ষ, যুদ্ধ, এগুলোকে মুখোমুখি হওয়ার জন্য আমাদের যে অবস্থা, নিজেদেরকে সেই অবস্থাটি আরো স্পষ্ট করে আমাদের তুলে ধরা দরকার আপনি মনে করছেন, এই জায়গাটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। আমি একটু একই বিষয়ে জনাব মোফাজ্জল করিমের মতামত জানতে চাই। আপনি কূটনীতিক ছিলেন, এই কূটনৈতিক তৎপরতার বিষয়টি তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি মধ্যপ্রাচ্য হলে আমরা জনশক্তি রপ্তানির বিষয়গুলো আসে, আমাদের রেমিটেন্সের বিষয়গুলো আসে, নিজেদের অর্থনৈতিক বিষয় নিয়ে যে আমাদের প্রস্তুতি, সেটি আসলে কতখানি গুরুত্ব পাবে, সেটিকে আসলে আমাদের কিভাবে মোকাবেলা করা দরকার? না, আমাদের বিভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। আমাদের এই যে মধ্যপ্রাচ্যে আমাদের আমরা জনশক্তি রপ্তানি করি, সেখান থেকে রেমিটেন্স আসে, এগুলো তো আছেই। আমি ওই দিক থেকে বেশি গুরুত্ব দেব আরেকটা দিক,
সেটা হচ্ছে বিশ্ব মানবতা কি একেবারে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে? একদম। এই যে ফিলিস্তিনিদের উপরে এরকম একটা দানবিক আক্রমণ, যেটার কোনো জাস্টিফিকেশন, কোনো রকমের কোনো যথার্থতা নেই, অথচ আমাদের বৃহৎ শক্তিগুলো বলুন, এমনকি যাদের তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানানোর কথা, সেই ওআইসি দেশগুলো পর্যন্ত কারোর যেন মনে হয় তেমন একটা প্রতিক্রিয়া নেই। যদি সম্মিলিতভাবে ওআইসি অথবা বৃহৎ শক্তিগুলো যদি এটাতে প্রতিক্রিয়া ব্যক্ত করত, তাহলে ইসরায়েলের এত সাহস নেই যে এই নিরীহ নিরস্ত্র এই মানুষগুলোকে একেবারে না মানে খুব নির্বিচার স্বাভাবিকভাবে এটি আসলে একটি বৈশ্বিক রাজনীতির বিষয়। সেখানে আমাদের বাংলাদেশের আলাদাভাবে কিছু করবার রয়েছে কিংবা কোনো ভূমিকা নেবার অবশ্যই করবার রয়েছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে আপনারা চোখ কান খোলা রাখুন এবং পর্যবেক্ষণ করুন কি ব্যবস্থা নেওয়া যায়। এটার বিভিন্ন দিক আছে। এক তো হচ্ছে অর্থনৈতিক দিকটা, এই রপ্তানি, সেটা জনশক্তি রপ্তানি বা আমাদের গার্মেন্ট ইত্যাদি রপ্তানি, ওই সমস্ত দেশ থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা ক্রুড অয়েল ইত্যাদি আনি, এইটুকু তো রয়েছেই বটে। কিন্তু আমি জোর দিচ্ছিলাম ওইটাতে যে এই যে 30-40 হাজার লোক নিমেষে, বিশেষ করে অসহায় মহিলা, অসহায় শিশুরা, এই যে এখানে একেবারে শেয়াল কুকুরের মতো যাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের প্রতি কারোর কোনো দায়বদ্ধতা যেন নেই, কারোর কোনো প্রতিক্রিয়া নেই। উচিত ছিল ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ইসরায়েলের আক্রমণের সঙ্গে সঙ্গে ইসরায়েলের যারা মুরব্বী, মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, 1 নম্বর বা যুক্তরাজ্য, এদের উচিত ছিল সঙ্গে সঙ্গে এই এক্ষুনি বন্ধ করো, এক্ষুনি আক্রমণ বন্ধ করো, তা না হলে পরে এই হবে সেই হবে, হয়ে যেত। কিন্তু না, হ্যাঁ, ওই অষ্ট সেবা, লিপ সার্ভিসটুকু দিচ্ছেন সবাই, মিনমিন করে বলছেন যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু এটাতে তো হবে না, এটাতে হবে না। ইসরায়েলকে এখানে শক্তভাবে বলতে হবে। আপনার বক্তব্য একদম একদম স্পষ্ট জনাব মোফাজ্জল করিম। আমাদের একটি বিরতির সময়ও হলো, পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিরতির পরে নিশ্চয়ই আপনাদের মতামত নেব। এ পর্যায়ে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতি নিচ্ছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম। আলোচনার প্রায় শেষের দিকে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম আছেন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আলোচনার প্রায় শেষ দিকে মাদক নিয়ে আজকে একটি খবর রয়েছে। মাদক কারবারে জড়িত 178 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে এবং সাবেক একজন এমপি বদির 2 ভাই সহ 22 জনের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু, এমনটি আমাদের শিরোনামে ছিল। সিআইডি বলছে যে গেল 6 বছরে 35টি মাদক মামলার অনুসন্ধানে তারা এই তথ্য পেয়েছে, যে এবং যে 22 জনের কথা বলা হচ্ছে তারা সবাই মাদক কারবারের গডফাদার, এটি পুলিশের ভাষ্য। ডক্টর গোলাম রহমানের কাছে আগে জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে কি মনে হয় কর্তৃপক্ষের এই উদ্যোগ কতটা কার্যকর এবং টেকসই হবে? এই যে গডফাদারদেরকে তারা ধরা শুরু করেছে এবং সাবেক একজন এমপির সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে, সব মিলে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি এই বিষয়টাতে একটি কথা বলবো, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক কিছু শাস্তি না হয়েছে, শুধু অপরাধী চিহ্নিত করলাম, ধরলাম, প্রাক্তন এমপি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মুখরোচক কথাবার্তা খুব ভালো, এটা দরকার আছে, জাতির জানা উচিত, এদের মুখোশ উন্মোচন করা উচিত যে এমপি সাহেবরা কি করছেন, কে কি করছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনা হয়েছে, বিচার না করা হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এ থেকে আমরা জাতি কোনো উপকৃত হবে না। এই জন্য আমি আশা করব যে অন্তত দৃষ্টান্ত স্থাপন করুন। এগুলো আমরা জানি, শত শত কোটি টাকার মাদকের ব্যবসা হচ্ছে এবং এগুলোতে কিছু কিছু লোক জড়িত আছে যারা ধরা ছোঁয়ার বাইরে।
আপনারা যখন ধরাছোঁয়ার বাইরের 2-4 জনকে ধরবেন, ছুঁইবেন এবং তারপরে যখন শাস্তির ব্যবস্থা করবেন, তখন আস্তে আস্তে এটা বন্ধ হয়ে আসবে। অন্যথায় শুধুমাত্র ওই খবরের কাগজে ফলাও করে নিউজ ছাপালাম আর টেলিভিশনে বক্তৃতা দিলাম। সিআইডি কিন্তু বলেছে যে মানে এরই মধ্যে 10 জনের প্রায় 46 কোটি টাকার সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে, 9 কোটি টাকা এরই মধ্যে মানে জব্দ হয়ে গেছে। মানে প্রক্রিয়াটি তো চলমান। ওই কথাটাই বলছি, শুধু প্রক্রিয়া চলমান থাকলে হবে না, এটাকে আপনি একটা সমাপ্তির পথে আনেন এবং এনে যতক্ষণ পর্যন্ত না শাস্তি প্রদান করা হয়েছে দোষী ব্যক্তিদের। এই যে ধরুন 2-4 দিন আগে এক বড় আমলা, বাংলাদেশের একজন বিরাট আমলা, তার কত 100 কোটি ইত্যাদির খবর ছাপা হলো, এখানেই শেষ? এখানেই কি এই উপন্যাস শেষ হয়ে গেল? তা না, তাহলে হবে না। এরপরে জাতি জানতে চাইবে কি ব্যবস্থা নেওয়া হলো, এবং তা না হলে পরে এগুলা অন্যান্য যারা এটাতে জড়িত আছে তারা উৎসাহিত বোধ করবে, বলে দূর কিছুই হবে না। শেষ পর্যন্ত দেখা যাবে এগুলা ডাইড ন্যাচারাল ডেথ যেটাকে বলে। তো সেই জন্যে আমাদের প্রত্যাশা থাকবে, জাতির প্রত্যাশা থাকবে, যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এরকম বড় বড় রাঘব বোয়াল কিছু ধরুন, অন্তত 2-4 বছরে যদি 2-4টা কেস যদি পাবলিকলি যদি ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়, সেটি একটি দৃষ্টান্ত স্থাপন হবে এই তাহলে পরে এগুলো আস্তে 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 কমে আসবে এবং একসময় হয়তো নির্মূল হয়ে যাবে। একদম স্পষ্ট আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ জানাব মোফাজ্জল করিম, ডক্টর গোলাম রহমান। মানে যেটি আলোচনায় আসছিল যে একজন বহুল আলোচিত সাবেক সাংসদের সংশ্লিষ্টতার বিষয় উঠে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী তার নজরদারির মধ্যে রয়েছে তেমনটি বলছেন, এবং ক্ষমতাসীনদের যে আইনের আওতায় আনতে পারা পুরো বিষয়ে সেটি আসলে কতখানি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? বিষয়টা হচ্ছে যে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করা যায়, আইনের শাসন যদি সত্যিকার অর্থে কার্যকর করা যায়, তাহলে বিষয়টা খুব বড় চ্যালেঞ্জ না। এটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এটা খুব সহজ। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা কতটুকু আন্তরিক এই আইনকে সত্যিকার অর্থে আইনের নিজস্ব গতিতে চলতে দেওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং সেখানে আইনের শাসনকে নিশ্চিত করাটা তো রাষ্ট্রের দায়িত্ব। সেখানে ভালো মন্দের কোনো ব্যাপার নেই কিংবা ছোট বড় কোনো ব্যাপার নেই, যার যা পাওনা তাকে সেটা আদায় করতে হবে। এখন আজকে এমপি হন, কোন মন্ত্রী হন, কোন বিশেষ ব্যক্তি হন, ধনী গরিব যাই হন, কিংবা ব্যবসায়ী হন, যার যে অবস্থায় থাকুক না কেন, কিন্তু আইনের চোখে তো তিনি সমান। সেই দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় যে সমাজে ওই উদাহরণ সৃষ্টি করতে হবে। যে কথাটা মজুমদার করিম সাহেব বলেছেন যে একটা উদাহরণ সৃষ্টি করেন, এক্সাম্পলারি আপনারা ই করেন, পানিশমেন্ট দেন, তাহলে সমাজে এটার একটা বড় ধরনের প্রভাব কিংবা ইম্প্যাক্ট হবে। সুতরাং আজকে শুধু ওই মানে ঘটনা ঘটেছে বলে একটা অপারেশন করলে এনার শেষ হয়ে গেল, এটা কিন্তু শেষ কথা নয়। এটা সামাজিক দায়বদ্ধতাটা বজায় রাখতে হবে এবং আইনের শাসনকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হবে। এখানে আমরা সেই দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারি না কেউ। আমার মনে হয় যে যারা আইন প্রণেতা, যারা আজকে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর নির্ভর করলে হবে না। আজকে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সোচ্চার হতে হবে, তাদের মানে তাদের উদাহরণ তুলে ধরতে হবে যে তারা সমাজের বিশেষ একটা অবদান রাখছেন, তারা সমাজ সংস্কারের একটা ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমরা চাই যে এই শুধু উন্নয়ন তো আলাদা অর্থে উন্নয়ন দেশ কিংবা রাষ্ট্রের হয় না। মানুষের উন্নয়ন করতে গেলে, সামাজিক উন্নয়ন করতে গেলে, জনগণের উন্নয়ন করতে গেলে সব দিকের উন্নয়ন করতে হবে। সেই উন্নয়নটা মানে কি সামগ্রিক বিষয়, সামগ্রিক এবং সমন্বিত সামগ্রিক বিষয়। সুতরাং সামগ্রিক বিষয়টাকে ভুলে থাকার কোনো সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান, জনাব মোফাজ্জল করিম। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।